শ্রী শ্রী সাক্ষী গোপালজিউ মন্দিরের চ্যারিটেবল ট্রাস্ট মহন্ত পরিবারের তরফ থেকে জানায় সকলকে সাদর আমন্ত্রণ। সাক্ষী গোপাল মন্দির আমাদের জন্মাষ্টমী যেমন হয় রাধাকৃষ্ণের জন্মদিনটা পালন করি, ঠিক সেরকমভাবেই আমরা রাধারানীর জন্মদিনটাও পালন করে থাকি। কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাধারানীর জন্মদিন আমরা 3 দিন ধরে পালন করি। অষ্টম প্রহর হয়, 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলে। তো রাধাষ্টমীর আগের দিন যথারীতি অধিবাস হয়, তারপরের দিন রাধাষ্টমীর সারাদিন নাম সংকীর্তন পুজো অর্চনা চলতে থাকে। তারপরের দিন হয় ধুলাটু, নাম সমর্পণ। এইভাবে 3 দিন ধরে আমরা অনুষ্ঠানটা পালন করে থাকি। তো রাধাষ্টমীর আগের দিন, যেটা আমরা অধিবাস বলছি, সেদিন আমাদের একটা শোভাযাত্রা বের হয়। সেখানে মহাপ্রভু থাকে, গোপাল রাধারানী, তাদেরকে তো বের করা সম্ভব নয়, তাই তাদের একটা প্রতিমূর্তি আমরা তৈরি করে নিই। এবারে সেই মহাপ্রভুর সাথে আমাদের পরিবারের সকলে বেরোয় সেই প্রশাসনে, সেই শোভাযাত্রায়। তার সঙ্গে থাকে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন যারা আসে, আর তার সাথে থাকে পাড়া প্রতিবেশী। সেই শোভাযাত্রা আমাদের যতটা সম্ভব হয় সুন্দরভাবে যেন বেরোয়, সেটা আমাদের বাড়ির সবাই চেষ্টা করে থাকে। ছেলেদের তো একটা আনন্দের মধ্যে থাকে, কিভাবে এটাকে সুন্দরভাবে নিয়ে যাবে, তৈরি করবে, সেটা তাদের সমস্ত আলোচনার মধ্যেই থাকে। বাড়ির সবাই পরিবারের সকলে আমরা তৈরি হচ্ছি। এই একটি দেওর আমার বাইরে থাকে, বিস্তারিত দেওর, পিসিমার ছেলে। কিন্তু গোপালের ওপর তার অনেক মতি, যখনই সময় পায় ঠিক চলে আসে। ও দুবাইতে থাকে। আমরা যেহেতু পুজো উপলক্ষে বাড়ির সকলের ছেলেরা আমরা একটা ড্রেস কোড বানিয়ে নিয়েছিলাম, কারণ পোশাক আশাক তো সবাই পরবে, সেজে গুজে বিয়ে বাড়ির মতন যাতে না লাগে, আর পুজো আর্চার অনুষ্ঠানে একটু সাদা পোশাকটা পরলে খুব সুন্দর লাগে, মনের মধ্যে একটা তৃপ্তি ভাব আসে। তাই প্রত্যেকটি ছেলেদেরকে বলা হলো সাদা পাঞ্জাবি আর পায়জামা, আর মেয়েরা সাদা শাড়ি লাল পাড়। বাড়ির বউরা দেখতেও সুন্দর লাগবে আর পরিবেশটাও ভালো হবে। আর তার সাথে আমাদের গোপালের একটা উত্তীরীয় তৈরি করা হলো, শ্রী শ্রী সাক্ষী গোপালজিউ রাধারানীজিউ বলে উত্তীরটা তৈরি করা হয়েছে। বাড়ির প্রত্যেকটি সদস্যকে সেই উত্তীরটা দেওয়া হয়েছে, যাতে দেখলেই বোঝা যায় এরা মহন্ত পরিবারের। আমরা প্রত্যেকে তৈরি হয়ে নিচ্ছি। এই শোভাযাত্রার কিন্তু আর একটা বিশেষ আকর্ষণ আছে। বেশ কিছু ছেলে মেয়েদেরকে আমাদের সাজানো হয়েছে। রাজা হয়েছে, রাবণ হয়েছে, হনুমান হয়েছে, রাধাকৃষ্ণ সেজেছে, এভাবে বেশ কিছু মানুষজনকে সাজানো হয়েছে। মহাদেব সেজেছে, তাতে বাড়িরও ছেলেমেয়েরা আছে, তার সাথে বাইরেরও আছে। এই বাজনদারগুলি বাইরে থেকে এসেছে, মানে এতটাই ভালো। এই কালি সেজেছে আমার এক দেওর। তাদের বাজানোর কায়দা কানুনগুলো দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা যখন দেখবেন নিশ্চয়ই বুঝতে পারবেন। খুব পরিশ্রম, কিন্তু খুবই সুন্দর। তাদের বাজানোর স্টাইলগুলোই যেন কেমন ধরনের, একটু আলাদা। 3-4 রকমের বাজনা আমাদের আনা হয়েছিল এই শোভাযাত্রা বেরোনোর জন্য। তার সঙ্গে তো কীর্তন আছেই, মহাপ্রভু যখন থাকবে কীর্তন তো করতেই হবে। ছেলেরা কত মনের আনন্দে দেখুন নাচানাচি করছে, মন খুলে যেন আনন্দ করছে। রাধা অষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে যে 3 দিন অনুষ্ঠান চলে, সেই 3 দিনে আমাদের এতটাই আনন্দ হয়। বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়ে, বউয়েরা, কাকিমারা, পিসিমারা আসেন, তাদের ছেলে বউরা থাকে। প্রত্যেকটি বউয়ের বাপের বাড়িতে খবর দেওয়া হয়, তাদের নেমন্তন্ন করা হয়। তো যেমন যেমন যাদের সম্ভব হয় প্রত্যেকেই আসার চেষ্টা করে। আর আমাদেরও ভালো লাগে, শ্বশুরবাড়ির একটা এত বড় অনুষ্ঠান দেখাতেও ভীষণ ইচ্ছে করে। ভাগনা ভাগ্নি সবাই আসে, সেই জন্য
বাড়ি যেন 3 দিনে একবারে গম গম করে। আরেকটা আমাদের কি ভালো, ছেলেদেরকে তো বলাই আছে যে আর যাই করো রান্না করতে বলো না। তাই 3 দিন সমানে আমাদের এক জায়গায় সমস্ত পরিবারের একসাথে খাওয়া দাওয়া থাকা। এবারে যে যেমন যার যেমন কাজের দায়িত্ব থাকে করা হয়, আর তারপরে আড্ডা মারা, ওটাই একটা সবচেয়ে বড় কাজ। রেডিমেড খাবার খেয়ে নিচ্ছি আর আড্ডা মারছি, সেই জন্যই বোধহয় আনন্দটা এত বেশি লাগে। আমরা একে একে যে বেরিয়ে পড়লাম, যেহেতু শোভাযাত্রাটাকে সাজাতে হবে, কিভাবে কার পরে কে থাকবে, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে পরপর এভাবে লাইন দিতে হচ্ছে। এর নাম এক উত্তম, আর একজন হচ্ছে রাজদীপ, আমার দুটি দেওরের ছেলে। ওরা রাধা অষ্টমী উৎসব এই ব্যানারটি নিয়ে সামনে দাঁড়িয়েছে। রাধা অষ্টমী এই উৎসবটি হচ্ছে আমাদের বাড়িতে ঠিক দুর্গাপুজোর মতন। সারা বছর যেন আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করতে থাকি যে ওই 3 দিন আমরা কিভাবে কাটাবো। ছেলেদের উপর একটা দাবিও থাকে, এইভাবে করো সেইভাবে করো, যাতে আমরা খুব আনন্দটা উপভোগ করতে পারি। এই আমরা আমার এক যা সব একে একে সামনে এগিয়ে যাচ্ছে, বাড়ির মেয়েরা এরা সব দেওরজি, ওদেরও কত আনন্দ। সব টিউশন স্কুল সব একদম কদিন জন্য ছুটি নিয়ে নিয়েছে। প্রত্যেকে কেউ কিছু না কিছু কাজ করে এখন বউয়েরা, তারাও সব ছুটি ছাটা নিয়ে 3 দিন ধরে আছে একসঙ্গে বসে গল্প, হাসি, খাওয়া দাওয়া, আনন্দ। পুজো পার্বণ উপলক্ষে নিরামিষ খাওয়া দাওয়া ঠিক কথায়, কিন্তু একটা পরিবেশটা এত সুন্দর থাকে, সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা জানি না, হয়তো দেখলে কিছুটা বুঝতে পারবেন। এত সুন্দর বাজাচ্ছে বাজনাগুলো, দেখুন তাদের চেহারাগুলো কেমন লাগছে, কায়দা কানুনগুলোই কত আলাদা। এই যে বেরিয়েছে আমাদের হনুমানজি। কি সুন্দর একে একে সবাই বেরিয়ে আসছে। এইভাবে লাইন দিয়ে না গুছিয়ে বেরোলে ঠিক সাজানো হবে না, সেই জন্য একটু একটু করে সবাই সামনের দিকে এগিয়ে আসছে। এই ভ্যানের মধ্যে রয়েছে আমাদের গোপাল রাধারানীর ছবি, তাই জন্য এখানে একটু কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মহন্ত পরিবার বনিদি ফ্যামিলি, এটা অনেক বড়। এখানে বাড়ির মেম্বার কিন্তু অনেকই, প্রায় 70 থেকে 80 জন হবে। একটা আভিজাত্য ফ্যামিলি। এখন তো কার্যক্ষেত্রে অনেকেই বাইরে থাকে, কিন্তু এই অনুষ্ঠানের জন্য সবাই ছুটি নিয়ে আসার চেষ্টা করে। যেহেতু আমাদের রাজার দেওয়া ঠাকুর, তাই রাজা তো একজনকে সাজতেই হবে। এটি আমার ভাগনা ননদের ছেলে, ওকে রাজা সাজানো হয়েছে। রাজাকে বলা হয়েছে তুমি নিজে দাঁড়িয়ে থেকে ঠাকুর নিয়ে এই শোভাযাত্রা কিন্তু পরিচালনা করবে। সে তো খুব আনন্দ, এগিয়ে চলল একে একে সব অনুষ্ঠান পরিচালনা করার জন্য। মহাপ্রভু বেরিয়েছেন। আমাদের বৈষ্ণবদের তো মহাপ্রভুই মেন। যে কোনো পুজো আর্চার মধ্যে আমাদের আগে মহাপ্রভুর পুজোই করতে হয়। রাজা রাবণ শোভাযাত্রাটাকে পরিচালনা করার জন্য এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। থেকে থেকে এই বাজনাদের দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। তারা এমন কায়দা কানুন করছে, মনে হচ্ছে দাঁড়িয়েই দেখতে থাকি।
আমাদের শোভাযাত্রা এগিয়ে চলেছে বাজারের ওপর দিয়ে। বাড়ির প্রত্যেকেই জানে যে এই শোভাযাত্রা আমাদের বেরোতেই হবে, বেরোনোর জন্য মনটা অস্থিরও লাগে। আর ঠাকুরের সঙ্গে বেরোনোটা তো খুবই ভালো, দরকার আছে। আর অনুষ্ঠানে যেদিন আমাদের অধিবাস হয় সেদিনই আমরা এই শোভাযাত্রাটা বের করে থাকি, কারণ পুরো নগরবাসীকে আমাদের জানাতে হয়, বলতে পারেন এক ধরনের নেমন্তন্ন করা, যে শ্রী শ্রী সাক্ষী গোপাল মন্দিরে রাধা রানীর জন্মদিন উপলক্ষে আমাদের অষ্টম প্রহর হচ্ছে। এই শোভাযাত্রার মাধ্যমে অনেকে প্রচার করা হয় আর কি, যাতে বাড়িতে সবাই আসে, ঠাকুর দেখতে আসে। আর বাজারের মধ্যে যেহেতু আমরা থাকি, সেখানে অনেকেরই জানার ইচ্ছে থাকে যে তোমাদের বাড়ির অনুষ্ঠানটা কবে হচ্ছে। কিন্তু এই শোভাযাত্রা যদি আমরা বের করে থাকি তাহলে আর নতুন করে বলতে হয় না। আস্তে আস্তে আমাদের এই শোভাযাত্রাটা এখন এসে পৌঁছেছে বোলতলায়। এই কিছুটা গাড়ি অনেকক্ষণ ধরে আটকে রাখার জন্য একটু গ্যাপ হয়ে গেছে, তাদেরকে পাশ করে আবার একটু একটু করে এগিয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যের সময়টা তো বেশিক্ষণ রাস্তা জাম করে রাখলে অসুবিধে। এখানেও লোকজনের ভিড় দেখে বাজাগুলো কি সুন্দর বাজাচ্ছে দেখুন। রাজা যেন দাঁড়িয়ে থেকে সবাইকে বলছে, পরিচালনা করছে, এইভাবে করো, এইভাবে চলো। কেমন সুন্দর মানিয়েছে। আবার একটু একটু করে সবাই এগিয়ে চলেছে, কিন্তু গেলে কি হবে, বাজনাদের অবস্থা দেখুন। ভিড় দেখলেই ওদের কায়দা শুরু হয়ে যাচ্ছে। কত ভিড় হয়ে গেছে দেখার জন্য। আস্তে আস্তে আমরা বাড়ির ভেতরে চলে আসছি, একটু একটু করে বাড়ির দিকে আমরা এগিয়ে আসছি। পুরো বিষ্ণুপুর রাজপথ ধরে আমাদের এই শোভাযাত্রা বেরিয়ে সমস্ত ঘুরে নগরবাসীদের দেখিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা আবার একটু একটু করে বাড়ির দিকে চলে এলাম।
খুবই আনন্দের সঙ্গে এই শোভাযাত্রা হয়েছে। প্রত্যেকে খুব আনন্দ করেছে। আমাদের যে শোভাযাত্রা বেরিয়েছে সেটি সার্থক। এটি আস্তে আস্তে বাড়ির মধ্যে আসার পরে এবার আমাদের মন্দিরে শুরু হবে পুজো। প্রত্যেকের চেহারার মধ্যে কত একটা আনন্দের ছাপ। বাড়িতে সবাই অপেক্ষা করে থাকি আমাদের এই রাধা অষ্টমীর জন্য। 3 দিন একসাথে থাকা, খাওয়া, হই হুল্লোড়, ছুটি, সবাই কাজে ছুটি নিয়ে পরিবেশটাই যেন একটা আলাদা তৈরি হয়ে যায়। বিভিন্ন কাজের চাপে চাপে তো সবাই ব্যস্ত থাকি। বাড়িতে এত বড় বিগ্রহ, সেটাকে এখনো পর্যন্ত ছেলেদের চালিয়ে নিয়ে যাচ্ছে, এটাই বিশাল ব্যাপার। গোপাল রাধারানীর অশেষ কৃপা। গোপাল রাধারানীর কৃপা বাড়ির সকলের ওপর যেন বজায় রাখে। তারা আশীর্বাদের হাত যেন তাদের মাথায় থাকে। এইভাবে যেন তারা সমস্ত অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে পারে। তবে যাই হোক, এই যারা ঢাকিরা এসেছে বাইরে থেকে, মন একবারে মাতিয়ে দিয়েছে। তাদের যেমন বাজানো স্টাইল, তেমন চুলগুলো করছে, দেখে তো সবাই আমরা অবাক হয়ে যাচ্ছি। বাড়ির ছেলে মেয়েদের মুখের ছবিগুলো দেখুন কি সুন্দর, মনটা যেন ভরে আছে, কত আনন্দ, মন খুলে যেন আনন্দ করেছে। সব থেকে নিজেদের বাড়ির অনুষ্ঠান, বলার নেই কিছু। পাড়া প্রতিবেশী নয় যে বলবো এ কি ভাবলো সে কি বললো, তা নয়। সব গোপালের বাড়ির ছেলে, সবাই ছেলে বউ মেয়ে সবাই যেন মন খুলে একটা আনন্দ করছে। কৃষ্ণ সেও নাচতে শুরু করেছে। হনুমানজি কি সুন্দর নাচছে। এমন সুন্দর ঢাকিরা বাজাচ্ছে, শোভাযাত্রা যেন এগিয়ে আসতেই পারছে না। বাড়িতে ঢুকে ছেলেদের অবস্থা কি হয়েছে ওদের সঙ্গে তাল মেলাতে গিয়ে।
এমন সুন্দর বাজনা বাজছে যে প্রত্যেককে না হিলে থাকতে পারছে না, মন খুলে যেন সবাই নাচানাচি করছে। বাড়ির ব্যাপার তো, তাই যেন আরো বেশি ভালো লাগছে। গোপাল রাধারানী যেন মনে হচ্ছে মন্দির থেকে দাঁড়িয়ে তাদের দেখছে আর নিজেরাও আনন্দ উপভোগ করছে। এই যে কি সুন্দর যারা বাজনা বাজাচ্ছে তাদের কত কায়দা, তাদের অনেক কায়দা, কারণ দেখে আমরাও অবাক হয়ে যাচ্ছি, সত্যি আগে আমাদের দেখা ছিল না। শোভাযাত্রার পরে এ মহাপ্রভু নিজের জায়গায় চলে এসছে, এবারে চলছে তাদের পূজা অর্চনা। আমাদের এই পুজো এই বাবাজিরা করে থাকেন, এই এসছেন ওনারা বাইরে থেকে, চন্দ্রকোনা টাউন, ওখান থেকে এনারা এসছেন 3 দিন। এনাদের হাতে পুজোর সমস্ত দায়িত্ব আমরা তুলে দিয়েছি। এদের পুজোর একটু কায়দাগুলো, আদব কায়দা একটু আলাদা। এই বাবাজিরা ঠাকুর নিয়েই থাকেন, সেই জন্য তাদের ধ্যান জ্ঞান সংসার যা কিছু এই ঠাকুর। আমাদের অষ্টম প্রহর যেহেতু, এই মহাপ্রভুর এখানে ঘট, পঞ্চদেবতার ঘট পেতে প্রতিষ্ঠা করা হয়েছে। এই কেকটি আমার এক জা বানিয়েছে রাধারানীর জন্মদিন উপলক্ষে। রাধারানী জন্মদিন যেহেতু কেক তো কাটতে হবে, আর আমার ওই জা চম্পা তার ছেলেদের জন্য যেমন করে যত্ন সহকারে সব বানায়, জন্মদিন পালন করে, কেক করে, ও ঠিক রাধারানীর জন্যও করেছে। রাধারানীর কৃপায় গোপাল রাধারানীর কাছে জানাই তার শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, এইভাবেই যেন সেবা করতে পারে। খুব যত্ন সহকারে মন দিয়ে কেকটি বানিয়েছে। এখন রাধারানী এই কেকটি কাটবে। একটু ঠাকুরকে আগে জগিয়ে নিক। রাধারানী বসে পড়েছেন। এখন বড় ঠাকুর তো আমাদের বের করতে পারবো না, তারই মধ্যে যে রাধারানী আছে সে চলে এসেছে কিন্তু কেকটা কাটার জন্যে। আর যেন ধৈর্য থাকছে না। আমাদেরও মনে হচ্ছে কতক্ষণে রাধারানী কাটবে, তারপরে আমরা একটু প্রসাদ পাবো। কত সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এত সুন্দর গোপাল রাধারানী আমাদের মন্দিরে থাকে, যেন মনে হচ্ছে ঠাকুর তো নয়, জলজ্যান্ত যেন মানুষের মতো রূপ। তারা যেন কত কথা বলে, সব কথা শুনতে পায়, প্রত্যেকের যেন মনোবাসনা পূর্ণ হয়, মনটা ভরে যায়। আমরাও সব আলাদা আলাদা পরিবেশ থেকে এসেছি, বাইরে থেকে আমরা বউয়েরা, অনেক তো বউ আছে, কিন্তু এখানে এসে এমন গোপাল রাধারানীর সঙ্গে জড়িয়ে পড়েছি, প্রতিটা নিঃশ্বাসে যেন আমরা গোপাল ছাড়া কিচ্ছু বুঝি না। রাধারানী তো কেক কেটেছেন, প্রসাদ করা হয়ে গেছে, এবারে একে একে প্রত্যেককে প্রসাদের মতন দেয়া হবে। রাধারানীর জন্মদিন 3 দিন ধরে আমরা কত আনন্দ করি। সারাটা বছর যেন মনে হয় অপেক্ষায় বসে থাকি, কত রকম প্ল্যান প্রোগ্রাম করে কি করব, কি পরবো, কেমন করে হবে। এত আনন্দ বোধহয় আমাদের দুর্গাপুজোতেও হয় না, কারণ দুর্গাপুজো তো সেজে গুজে ঠাকুর দেখতে যাওয়া ছাড়া তো কিছু নয়। এটি আমার এক দেওর, সন্তান তুল্য, ভীষণ ভালোবাসে, বা আমাদেরও খুব মানে স্নেহের। ওই সারাদিন ধরে
আজ অষ্টম প্রহরের দ্বিতীয় দিন। প্রথম দিন আমার অধিবাস গেছে, আজ হচ্ছে দ্বিতীয় দিন। সারাদিন ধরে পুজো, নাম কীর্তন, আরতি চলছে। ওই যে আগেই যে বললাম, বাবাজিরা দায়িত্ব নিয়েছে, এটাই তো ওদের সংসারের মতন, তাই ওরা সময় সময় ওদের কাজ সমানে করে যাচ্ছে। আলাদা করে মহাপ্রভুর মঞ্চ সাজানো হয়েছে। আমাদের বৈষ্ণবদের পঞ্চদেবতার আসন করতে হয়, এইভাবে তাদের ঘটস্থাপনা করে প্রতিষ্ঠা করেছে, যেটা আমরা 3 দিন ব্যাপী বলছি, সমানে এইভাবেই চলতে থাকে। আরতি চলছে, ওনাদের আরতির করার ধরনটা দেখুন কি সুন্দর, কত ধীর স্থির। বাবাজিরা এত কম বয়স থেকে কেমন সবাই সাধু হয়ে গেছে। এইভাবে পুজো আর্চার মাধ্যমে কী করে যে দিনগুলো পেরিয়ে যায়, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিচ্ছু বুঝতে পারি না। আনন্দ, হইচই, জাঁকজমকের মধ্যে দিয়ে যেন সময়টা কেটে যায়। রাধারানীর কত আনন্দ হয় তার জন্মদিনটা এত সুন্দর করে উদযাপন করার জন্য। বাড়িতে লোকজন ভর্তি একদম। তাছাড়া এইভাবে আলাদা করে মঞ্চ সাজিয়ে তার জন্মদিনটাকে পালন করা হচ্ছে। আমাদের মানুষের যেমন আনন্দ হয় কোনো অনুষ্ঠান করলে, ভালো লাগে, রাধারানী নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছেন। গোপাল রাধারানী মনে হয় যে আর কি করে তাদের সেবা করতে পারলে মনের আনন্দ হবে, আরও কি করা যায়, শুধু মনের মধ্যে চলতে থাকে। পুজো অর্চনা করার জন্য মনটাও তো অস্থির লাগে। রাধারানী গৃহস্থের মঙ্গল করুন, গোপাল রাধারানী বাড়ির সকলকে ভালো রাখুন, এটাই ঠাকুরের কাছে সবসময় আমরা প্রার্থনা করে থাকি। শরীর সুস্থ থাকুক, সবাই যেন এইভাবে পুরো সংসার একভাবে এক ছাদের তলায় হেসে খেলে যেন আমরা পার করে দিতে পারি। গোপাল রাধারানী। সকাল থেকে পুজো আর্চা, সন্ধেবেলায় পুজো আর্চা, আরতি সবই হলো। এবারে রাধা অষ্টমীর দিন সন্ধেবেলায় পুজো আরতির পরে শুরু হলো পালা কীর্তন। পালা কীর্তন, এখন যে পালা কীর্তন আমাদের গাইছে তাকে আমরা ছোট নিতাই বলি। ছোট নিতাই আমাদের বাড়িতে অনেক ছোটবেলা থেকে আসে, প্রতি বছরই প্রায় প্রোগ্রাম থাকে।
ছোট নিতাইয়ের পালা কীর্তন চলছে। ছোট নিতাইয়ের পালা কীর্তন সবাই এখানে খুব পছন্দ করে। এখানে বাড়ির সকলে বসে আছি আমরা, আমাদেরও বেশ ভালো লাগছে। পিসিমা আছেন, দাদা আছেন, কাকিমা, এখানে পাড়ার সব লোকজনরা আছেন। এই আমার দেওর ওকে এটি উপহার দিল। আজকে হচ্ছে তৃতীয় দিন, যেটা আমি ধুলাটু বললাম সেটাই, মানে যে ঘট স্থাপনা হয়েছিল পঞ্চদেবতার, সেটি আজকে বিসর্জন। সেটা বিসর্জন করতে গেলে একটু নিয়ম আছে, একটু নগরে বেরোতে হয়, মানে একটু শোভা বের করতে হবে, তাতে ছোট করে হলেও একটু বেরোনো দরকার, এটা নিয়মের মধ্যেই পড়ে। এখানে সকালবেলায় আমরা আর বেরিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, কারণ বাড়িতেও আর একটু কাজ থাকে আমাদের। এখানে বাবাজিরা সবাই যারা আছেন তারা একটু নাম কীর্তন করতে করতে বেরিয়ে গেছেন। ধুলারটা কি জিনিস সেটাই আপনাদের সামনে একটু আমি তুলে ধরছি। যেভাবে বাবাজিরা বেরোলো, আজ 3 দিন ধরে যে আমাদের মহাপ্রভু ঘট প্রতিষ্ঠা করে তার যে পুজো অর্চনা হলো, সেটাই একটু বেরিয়ে নগর ঘুরে আবার বাড়িতে এসেছে। এখানে যে কীর্তনটা হচ্ছে সেটা হচ্ছে মানে গৌর নিতাই তারা 3 দিন ধরে পরিশ্রম করে তারা যে অনুষ্ঠানটা করেছে, তারা আবার এই ঘট ঘুরিয়ে নিয়ে এসে বাড়িতে ঢুকেছে। এটা একটা বিদায়ের মুহূর্ত, তো সবারই একটা মনের মধ্যে একটা করুণ ভাব। কীর্তনটাও ঠিক সেই একই সুরেই গাইছে সে, কিন্তু আমি সেটা একটু বিশ্লেষণ করে দিচ্ছি। সচিমাতা গৌর নিতাই তাদেরকে আঁচল দিয়ে মুখ টুক মুছিয়ে ধুলো ঝেড়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসছে। বাবাজিদের অনুষ্ঠান তো একটু আলাদা ধরনের, আর এই অনুষ্ঠানটার মধ্যে বাড়ির ছেলেরাও যেন গা ভাসিয়ে দিয়েছে। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, এই যে হলুদ জল এটা যে আছে সেটা নাকি শরীরের মধ্যে যদি যায়, গায়ে পড়ে, তাহলে শরীর খুব সুস্থ থাকে, রোগ জ্বালা থেকে অনেকটা মুক্তি থাকে। মহাপ্রভুর ঘটের জল তো, সেই কারণে ছোট থেকে অভ্যেস ছেলেদের যে এই জলটি তাদের মাথায় দিতে হবে, শান্তি জল বলে হোক, আর ওই হলুদের টিপ, হলুদ জল, এগুলো গায়ে লাগলে ছেলেদের সুস্থ থাকবে। কত সুন্দর করে এই অনুষ্ঠানটা চলছে। আর এই কীর্তনের মাঝখানে মাঝে মাঝে সে সুর আসে যে বাতাসা ছড়াও, মিষ্টি ছড়াও। যখন ওগুলো নাম কীর্তনের মাঝখানে মাঝখানে বলে, তখন আমাদেরকে আবার সেগুলো ছড়াতে হয়। কি সুন্দর ঘুরে ঘুরে নাচ করে করে অনুষ্ঠানটা হচ্ছে, দেখুন। আমার ছেলে যখন হয় তখন আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য নাড়ু মানসিক করেছিল, তো সেই কারণে এই অনুষ্ঠানের এই দিনটাতে আমি একটু নাড়ু ব্যবস্থা করি ছড়ানোর জন্য। বাতাসা তো দিতেই হয়। বাচ্চাদের, যাদের ছোট ছোট বাচ্চা থাকে তারা চকলেট ছড়ায়, এগুলো নাকি ছড়াতে হয়। অন্যবার থাকে আমার ছেলে থাকে, এবারে ও
নেই, একটু কাজের জন্যই বাইরে রয়েছে। একটু আমার কষ্ট হচ্ছে, কারণ আরও 5 জন ছেলেরা রয়েছে, তো আনন্দ করছে। মনে হচ্ছে থাকলে ও আজকে একটু আনন্দ করতে পারতো। অনুষ্ঠান শেষের মুখে আমাদের ভীষণ কষ্ট হয় এই দিনটা, মানে এত গম গম করে, তো তারপরে এসব হয়ে যাওয়ার পর একদম শান্ত পরিবেশ হয়ে যায়, আর কোনো ঠাকুর নাম নেই, কিছু নেই। এই সমানে মাইকের মধ্যে আমরা শুনতে থাকি 24 ঘন্টা, কানের মধ্যে বাজতে থাকে। এই দিনের অনুষ্ঠানটা অনেকেই জানা থাকে না, কারণ সকালে সবাই আসতে পারে না বলে। তাই চেষ্টা করছি এবারে এইভাবে তুলে ধরার জন্য, যাতে সবাই দেখতে পায়। ওরা সবাই আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সিঁড়িতে, বাতাসা ছড়াবো বলে। কত আনন্দ সঙ্গে, যেন মনে হচ্ছে অনুষ্ঠান চলছে। কি সুন্দর, মন খুলে যেন সব আনন্দ হচ্ছে। ছোট থেকে, জন্ম থেকে তো এই ঠাকুর নিয়ে নাড়াচাড়া, তাই এদের মধ্যে একটা ভক্তি ভাবটাও একটু আলাদা। এইভাবে দই হলুদের ঘরটা যখন ভেঙে দেওয়া হয়, তখন বলে এই গড়াগড়ি দিতে হয়। ব্যাস, আর কি। এই 3 দিন ধরে রাধা অষ্টমীর অনুষ্ঠান আমাদের চলতে থাকলো, আজ তার সমাপ্তি। এবারে আবার চান টান করে, এবার দুপুরের পর থেকে আজকে আমাদের মহোৎসবে খিচুড়ি ভোগ হয়। এবার যার যেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, খিচুড়ি প্রসাদ খেয়ে ব্যাস হয়ে গেল অনুষ্ঠান শেষ। এই আবার আমরা অপেক্ষায় থাকবো সামনে বছরের জন্য। গোপাল রাধারানীর কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের আশীর্বাদ সবার মাথায় মাথায় যেন বজায় থাকে। আরও ভালো করে, আরও জাঁকজমক করে যেন আমরা এই রাধা অষ্টমী, রাধারানীর জন্মদিন যেন পালন করতে পারি। বাড়ির প্রত্যেককে যেন রাধারানীর কৃপায় যেন উনি ভালো রাখেন। তাহলে আজ এই পর্যন্তই।